হচ্ছে আমার টেন্ট। আজ 9/3/2026 ভোর 4:50। এখন চলে যাচ্ছি, গাড়ি রেডি, জয়সলমীর। দেখি গাড়ি করে চলে যাবো জয়সলমীর। জয়সলমীর বাস স্ট্যান্ড থেকে বিকানিরা বাস ধরে বিকানির। এখন 4:50। এই আমার টেন্ট, এই টেন্ট দারুণ সুন্দর লাগলো। টাটা। কাল জয়সলমীরে হোটেল মোবাইল থেকে যে গাড়ি পিক আপ করে এনেছিল সেই আরটিডিসি গাড়িতেই চলে যাব। এই জয়সলমীরে বাস স্ট্যান্ডে ড্রপ করে দেবে। ভোর 4:50 নাগাদ আরটিডিসি সাবধানী থেকে বেরিয়েছি। এখন 5:40 পৌঁছে গেছি চৌহান ট্রাভেলসের। এই দেখো অফিস। চৌহান ট্রাভেলসের বাসে করে চলে যাব বিকানির। এখানেই বাস আসবে, ঠিক 6টা নাগাদ বাস আসবে। বিকানির পৌঁছাবে 11:45 নাগাদ সকাল। ভাড়া পড়েছে মাত্র 500 টাকা। এখানে বাস আসার কথা ছিল 6টা নাগাদ, কিন্তু বাস এলো 6:30। চৌহান ট্রাভেলসের জায়গায় বাসে লেখা ছিল রাঠোর ট্রাভেলস। আমি একটু কনফিউশনে ছিলাম। ড্রাইভারকে কনফার্ম করে নিলাম, বলে এই বাসটাই বিকানির যাবে। বাস থেকে বসে বসে মরুভূমিকে কত সুন্দর লাগছিল। বাইরে বেরোলে অবশ্য তীব্র গরম, এতটা সুন্দর হয়তো লাগবে না। এই সামনের যে বাসটা দেখতে পাচ্ছ রাঠা ট্রাভেলস, এই বাসটাতেই পৌঁছে দিল জয়সলমীর থেকে বিকানির। এই বাসে এলাম, চৌহান পরিবহন। হচ্ছে গঙ্গানগর বাস স্ট্যান্ড। চৌহান ট্রাভেলসের বাস। এখন 12টা 10 নামিয়ে দিল গঙ্গানগর বাস স্ট্যান্ড, লাস্ট স্টপে বিকানিরে। এখন অটো পেয়ে গেলাম, 100 টাকা বলছে। আরটিডিসি হোটেল কোলামারুতে পেলাম। तो बस जाके जूनागढ़ फोर्ट ऑटो कर लिया, रामपुर हवेली। फिर ये सब कंप्लीट करके बस या ऑटो पकड़ के करनी माता मंदिर। करनी माता मंदिर यही रोड है, यही वाला रोड हो। लोकल बसें चलती है वहाँ करने वाले। ঢুকলাম এখন 12:30। দারুণ আকাশটা লাগছে। হোটেল ঢোলামারু, এটা হচ্ছে বিকানির আরটিডিসি হোটেল, হোটেল ঢোলামারু। দারুণ সুন্দর। আরটিডিসি যত বিল্ডিং আছে আমি সব এক্সপ্লোর করে ফেললাম। ঢোলামারু। এবার চেক ইন করবো। বিকানিরে আজ 9/3/2026 আরটিডিসি রামারু হোটেল। এটা হোটেল ঢোলামারু। এই হচ্ছে হোটেলের দারুণ সুন্দর বাইরেটা। অনেকটাই বেলা হয়ে গেছে, তখন আজ জয়সলমীর থেকে এলাম। ঠিক হবে 12টা 12:30 পৌঁছালাম। ফ্রেশ হয়ে এই দুটোর সময় বেরোবো জুনাগড় ফোর্ট, কার্নি মাতা মন্দির আর আশেপাশে যা আছে এক্সপ্লোর করবো, তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে রুম, দারুণ এসি রয়েছে। জয়সলমীর থেকে সকাল 6টায় বাস ধরেছি, 12:30 পৌঁছালাম। 12টায় পৌঁছানোর কথা। ফ্রেশ হয়ে নিয়ে এখন 2টো বাজছে, 2টোর সময় বেরিয়ে পড়বো। এখন চা খেয়ে নিলাম, হোটেলে বললাম চা দিতে, চা দিয়ে গেল, চা বিস্কুট। গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ছাড় আছে, কিন্তু আমি আই কার্ড নিয়ে আসিনি। আয়না রয়েছে, ড্রেসিং টেবিল সুন্দর। বাথরুম দেখাবো না, ঠিক আছে, ভালো। জুনাগড় ফোর্ট এক্সপ্লোর করে কার্নি মাতা মন্দির, কারণ তাড়াতাড়ি করতে হবে। এখন দুপুর 2টো। রাত 9টায় আবার মিনাল ট্রাভেলসের বাস ধরে চলে যাব উদয়পুর। উদয়পুরে কালকের দিনটা থাকবো, পরশু দিনটা থাকবো। কাল পরশু উদয়পুর এক্সপ্লোর করবো। মিলান ট্রাভেলসের বাস সামনে থেকে পেয়ে যাবো, জাস্ট 3-4 মিনিটের ডিস্টেন্সে। এই হচ্ছে হোটেল ঢোলামারু, হচ্ছে ঢোলামারু আরটিডিসি টুরিস্ট রিসেপশন সেন্টার। আর এই হচ্ছে হোটেল ঢোলামারুর বাইরেটা, ওই কর্নারে আমার রুম। দারুণ সুন্দর লাগছে। এখন চলে যাচ্ছে দুপুর 2টো। এখন চলে যাবো জুনাগড় ফোর্ট এক্সপ্লোর করতে। এই হচ্ছে হোটেল ঢোলামারু আরটিডিসি হোটেল ফোর্ট কেল্লা। এই জুনাগড় ফোর্টে ঢুকবো এখন। এখন আমি জুনাগড় ফোর্টের প্রথম প্রবেশদ্বার
কারেন্ট পোল বা কারেন্ট পোলের সামনে। এই কারেন্ট পোল দিয়ে আমি ভেতরে ঢুকবো। এই জুনাগড় ফোর্ট তৈরি হয়েছে লোকাল রেড স্যান্ডস্টোন দিয়ে। এই পাথরের ন্যাচারাল কালারই হচ্ছে লাল। তাছাড়া এর পাথরের খাসিয়াত হচ্ছে এই পাথরের উপর কার্ভিংয়ের কাজ খুব সুন্দর হয়। কারেন্ট পোল দিয়ে ভেতরে ঢোকার পর এই যে পোলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুরজ পোল। টোটাল 7খানা পোল আছে। কারেন্ট পোল, সুরজ পোল, দৌলত পোল, চাঁদ পোল, ফতেহ পোল, ত্রিপোলিয়া পোল, আর আরও একটি ছোট্ট প্রতিরক্ষামূলক প্রবেশপথ মিলিয়ে মোট 7টি পোল আছে। সেই সময় বিভিন্ন রাজারা আক্রমণ করে হাতি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করতো। দেখো দরজার মধ্যে কাঁটা দেওয়া আছে। হাতি যদি জোরে জোরে দরজা ভাঙার চেষ্টা করতো তখন এই কাঁটাতে আঘাত পেয়ে হাতি পিছু হটতো। এই জন্য দেখো এই কাঁটাগুলো দরজাতে লাগানো থাকে। এই দুর্গটি নির্মাণের নির্দেশ দেন মহারাজা রায় সিং। তিনি ছিলেন মোগল সম্রাট আকবর ও পরে জাহাঙ্গীরের অন্যতম বিশ্বস্ত সেনাপতি। যুদ্ধজয় পুরস্কার হিসেবে তিনি বিপুল অর্থ ও জমি লাভ করেন। সেই সম্পদ দিয়ে তিনি এই বিশাল দুর্গ নির্মাণ করেন। এই হচ্ছে ফোর্ট, সুরজ পোল, রতন পোল। এটা হচ্ছে রতন পোল। এই দুর্গের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 17 ফেব্রুয়ারি 1589 সালে, আর এই নির্মাণ কাজ শেষ হয় 17 জানুয়ারি 1594 সালে। Of Junagadh Fort, Rao Bikaji, the son of Rao Jodhji, established the kingdom of Bikaner. He founded the city of Bikaner in 1488 AD. He constructed his fort at Karan Mahal, আছে অনুপ মহল, গজ মন্দির, ফুল মহল, ছত্তর মহল। প্রথমে এই দুর্গের নাম ছিল চিন্তামণি দুর্গ, কিন্তু বিংশ শতাব্দীতে রাজপরিবার তাদের নতুন লালগড় প্যালেসে শিফট করে যায়। আর তখন থেকে পুরনো এই দুর্গের নাম রাখা হয় জুনাগড়, যার অর্থ হচ্ছে পুরনো দুর্গ, ওল্ড ফোর্ট। এই দুর্গের চারদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা। এই দুর্গে মোট 37টি বুরুজ আছে। দুর্গটি নির্মাণ করেন মহারাজা রায় সিং। তারপরে করণ মহল নির্মাণ করেন করণ সিং। সবচেয়ে সুন্দর মহল অনুপ মহল নির্মাণ করেছে রাজা অনুপ সিং, যার দেয়ালে সোনার কাজ করা আছে। রাজা গজ সিং কয়েকটি নতুন কক্ষ বানিয়েছিলেন এবং আরও অনেক অলঙ্করণ যুক্ত করেছিলেন। সব শেষে রাজা গঙ্গা সিং লালগড় প্যালেস নির্মাণ করেছিলেন এবং রাজপরিবার সেখানে চলে যায়। আশ্চর্য হচ্ছে রাজস্থানে বহু দুর্গ বারবার শত্রুর হাতে দখল হলেও জুনাগড় ফোর্ট কিন্তু কখনো স্থায়ীভাবে জয় করা যায়নি। শুধুমাত্র 1538 সালে বাবরের পুত্র কামরান মির্জা স্বল্প সময়ের জন্য এই অঞ্চল দখল করেছিলেন। পরে রাজপুতরা আবার সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় নিজেদের। ফোর্টের বাইরে একটা মন্দির রয়েছে, দেবী দুয়ারা টেম্পল, প্রপার্টি অফ মহারানী সুশীলা কুমারীজি, রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। এ হচ্ছে মন্দির। মন্দির বন্ধ রয়েছে এখন। ম্যাক্সিমাম ফোর্টগুলোকে না ভাড়া দিয়ে দিয়েছে বড় বড় কোম্পানি, কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এইসব বানিয়ে দিয়েছে। রতন পোল, ওয়ে টু ফোর্ট অ্যান্ড ভিউ। ফোর্টের ভেতরে ঢুকবো, টিকিট কেটে নিলাম। দুটো টিকিট দিল। একটা টিকিট হচ্ছে 100 টাকা, জুনাগড় ফোর্ট, ওল্ড ফোর্ট। আর একটা হচ্ছে পিঙ্ক কালার টিকিট, যেটা হচ্ছে 50 টাকা, যেটা বাইরে রয়েছে মিউজিয়াম। এই যে রাস্তাটা দিয়ে মহলে যাচ্ছি, এই রাস্তাটা বানানো হয়েছিল ঘোড়া উপরে গেলে যাতে স্লিপ না হয়, এই জন্য এই রাস্তাটা এরকম বানানো হয়েছিল, আর যাতে বর্ষার জল সহজেই বেরিয়ে যেতে পারে। এই যে তোপ বা কামানটা দেখতে পাচ্ছ, এটা গজ সিংজি মহারাজ যোধপুরে যুদ্ধ জয় করে 1751 সালে নিয়ে এসেছিল। এই জায়গাটার নাম হচ্ছে বিক্রম বিলাস। এটাই হচ্ছে জুনাগড় ফোর্টের প্রথম চক বা প্রাঙ্গণ। এখানে চারপাশে বিভিন্ন রকমের মন্দির আছে। এখনও সেই মন্দিরে সকাল এবং বিকেলে ব্রাহ্মণরা পুজো করে যায়। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। দশেরার দিন রাজার পরিবারের সদস্যরা এখানে জমা হন এবং আজও এখানে ঘটা করে পুজো হয়। ওয়ে টু প্যালেস। এবার প্যালেসের ভেতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো। এটা হচ্ছে দরবারে আম। 1937 সালে মহারাজা গঙ্গা সিংজি এই দরবারে আম বানিয়েছিলেন। এখানে কিন্তু সব রকম মানুষ প্রবেশ করতে পারত। এটা মহারাজার সিংহাসন ছিল সেই সময় বসার জন্য। এখানে সিংহাসন, প্যালেসের রাস্তা, অসুবিধার কিছু নেই। প্রথম বিশ্বযুদ্ধে বিকানের রাজ্যের অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার মহারাজ গঙ্গা সিংহকে উপহার দিয়েছিল এই ডি হ্যাভিল্যান্ড DH-9 যুদ্ধ বিমানটি। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীকে বিকানের ক্যামেল কপস দিয়ে সাহায্য করেছিলেন। এটা হচ্ছে চাঁদি প্লেটেড পালকি। এই পালকিতে রাজপরিবারের প্রায় 6 থেকে 7-8 জন লোককে কাঁধে করে নিয়ে যেত তখনকার দিনে মানুষ। 3 নম্বর পালকি। এখানে রয়েছে বিভিন্ন অ্যান্টিক স্কাল্পচার, বহু পুরনো দেবদেবীর মূর্তি রয়েছে এখানে। হনুমানজির মূর্তিটা দেখো। বিশাল প্রাসাদ 6 নম্বরে ঢুকেই। এটা রানীদের মহল। এখান থেকে রানীরা সভাকক্ষ দেখত। যখন তলোয়ার বন্দুক ছিল না তখন এগুলো ব্যবহার করতে হবে। নিচেরগুলো হচ্ছে তীর, ওপরেগুলো হচ্ছে তুক্কা।
রে রে দ্রে না দ্রে না দ্রে না দ্রে না তন দ্রে দ্রে না দ্রে না দ্রে না দ্রে তন দ্রে দ্রে। দেখো এটা হচ্ছে রাজার পোশাক, রাজা যুদ্ধে যেত এটা পরে। যেহেতু রাজা সূর্যবংশীয় ছিল সেই জন্য এখানে সূর্যের একটা ছবি। এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হিন্দু স্টাইল ডিজাইন, মুঘল স্টাইল ডিজাইন আর হচ্ছে পার্সিয়ান স্টাইল ডিজাইন। দেখো গাইস, এটা হচ্ছে দরবারি খাস। মহারাজা গঙ্গা সিং জি 1937 সালে এটা বানিয়েছিল। এই দরবারি খাসে 3 ধরনের বিশেষ কারুকার্য দেখতে পাবে। দেখো 3 ধরনের কারুকার্য দেখতে পাবে। নিচে মার্বেল, মাঝে হচ্ছে রেড স্যান্ডস্টোন আর উপরে হচ্ছে উড। উপরে যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পুরো কাঠ। কথিত আছে যে 1923 সালে এই মহলের কাজ শুরু হয় এবং সম্পূর্ণ হতে প্রায় 14 বছর লেগেছিল। 1937 সালে এটি সম্পূর্ণ হয়। ভালো করে দেখো, এখানে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান আর্কিটেকচারের দারুণ সংমিশ্রণ দেখতে পাবে। সেই সময় যুদ্ধে যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করা হতো সেগুলো এখানে সব রয়েছে। ওই সামনে দেখতে পাচ্ছ মহারাজা গঙ্গা সিংজির সিংহাসন। এই সিংহাসন পুরো চন্দন কাঠ দিয়ে তৈরি ছিল। এখানে মহারাজা গঙ্গা সিংজির দরবার বসতো। রাজা গঙ্গা সিংজির মন্ত্রীরা পাশে চেয়ার রাখা রয়েছে, ওখানে বসতো পাশে। দেখে মনে হচ্ছে না রাজপ্রাসাদের রাস্তা কত সরু। এটার পেছনে লজিক আছে। এরকম রাস্তা বানানো হয়েছিল শত্রুদের আক্রমণ থেকে রক্ষার জন্য, একসাথে যাতে অনেকজন শত্রু প্রবেশ না করতে পারে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মহলটা নির্মাণ করেছিলেন মহারাজা সর্দার সিং। জুনাগড় ফোর্ট ঢোকার আগে আমি বলেছিলাম এক একটা রাজা তার রাজত্বকালে এক একটা করে মহল তৈরি করেছিল। এই যে দরজা দেখতে পাচ্ছ, এখানে সেই সময় লিফটের ব্যবস্থা করা হয়েছিল। এবার আরেকটা মহলে ঢুকলাম। এই মহলটার নাম হচ্ছে দুঙ্গার নিবাস। মহারাজা দুঙ্গার এই মহল নির্মাণ করেছিল। উনি ছিলেন লাল সিংজি মহারাজের ছেলে। মহারাজা দুঙ্গারের রাজত্বকাল ছিল 1872 থেকে 1887 সাল। এই উপরের ছাদে আর দুপাশে দেয়াল, এগুলো কিন্তু হাতে তৈরি পেন্টিংস, বিভিন্ন গাছ পাতা ফুল, বিভিন্ন কালারের পেন্টিং। এখান থেকে নিচে যে প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ না, এরপরে আমি ওটাতে যাবো। ওখানে রাজা হোলি খেলত। এখন যাচ্ছি রাজা গজ সিং দ্বারা নির্মিত গজ মহলে। এক একটা রাজা এক একটা মহল বানিয়ে গেছে। সত্যি যুগে যুগে রাজারা খরচা করে গেছে আর গরিব মানুষ না খেতে পেয়ে মরেছে। এই সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির ছিল। এটাকে আরো মেরামত করে সুন্দর করে তৈরি করা হয়েছে। ওর পেছন দিকে যে ঘর রয়েছে, দরজা রয়েছে, এটা ঘোড়ার রাস্তাবান ছিল। আর এই মন্দিরের সামনে যে সাদা অংশটা, এখানে রাজার পার্সোনাল হাতি রাখা হতো। গঙ্গা সিংজির রাজকুমারী শিবকুমারীর নামে এখানে শিববাগ বলে একটা বাগান ছিল। এখন এসে গেছি দ্বিতীয় প্রাঙ্গণ বা দ্বিতীয় কোর্টইয়ার্ডে। এখানে কিন্তু হলি খেলা হতো। ওই যে মন্দিরের মতো করা আছে, ওখানে রাজা বসে থাকতো আর মন্ত্রীরা রাজাকে হলি খেলাতো। তাছাড়া কোনো অনুষ্ঠান হলে এখানেই অনুষ্ঠান হতো। আর উপর থেকে রানীরা ওই ঝাড়ুকার ভেতর থেকে দেখতো, তাদের যেহেতু পর্দা পোতা ছিল। ব্রোঞ্জের তৈরি এই প্রতীকগুলো হচ্ছে পার্বতী মাতার প্রতীক, দুর্গা মাতার আশীর্বাদের প্রতীক। রাজস্থানের বিখ্যাত গঙ্গার উৎসবে এগুলো ব্যবহার করা হতো, আজও করা হয়। জুনাগড় ফোর্টের সবচেয়ে সুন্দর মহল হচ্ছে অনুপ মহল। রাজা অনুপ সিং নির্মাণ করে এটি রাজ দরবার হিসেবে। এই মহলের জন্য সোনার কাজ এবং ওস্তার শিল্প ব্যবহার করা হয়েছিল। মহল থেকে বেরিয়ে পড়েছি। মহলের বাইরে যে প্রাচীনা মিউজিয়াম আছে, আগেই দেখেছি তার টিকিট কাটাই ছিল 50 + 100। 100 টাকা ছিল প্রাসাদের মিউজিয়ামের জন্য আর 50 টাকা ছিল এই প্রাচীনা মিউজিয়ামের জন্য।
এই হচ্ছে ফোর্ট। এটায় ঢোকার জন্য 50 টাকা করে টিকিট। প্রাচীনা বিকানির কালচারাল সেন্টার, এটা প্রাচীনা মিউজিয়াম। বিভিন্ন রাজাদের জিনিসপত্র রাখা আছে এখানে সংরক্ষণ করে, 50 টাকা টিকিট। এই মিউজিয়ামের ভিতরে আপনি দেখতে পাবেন রাজ পরিবারের 3 প্রজন্মের মহিলাদের পোশাক, অলঙ্করণ, সূচিশিল্প, রাজকীয় আসবাবপত্র, রূপোর বাসনপত্র, সুগন্ধির বোতল, পারিবারিক প্রতিকৃতি এবং মহারাজা নরেন্দ্র সিংজির ব্যবহৃত নানা সামগ্রী। 2000 সালে বিকানিরের রাজকুমারী সিন্ধি কুমারী এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা করেন। মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হল রাজকীয় পোশাক গ্যালারি, যেখানে রানীদের ঐতিহ্যবাহী পোশাক এবং সূক্ষ্ম কারুকাজ করা বস্ত্র সংরক্ষিত রয়েছে, যাতে বিকানির রাজপরিবারের জীবনযাপন, সংস্কৃতি এবং ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়। মিউজিয়ামটি তৈরি হয়েছে রাজপরিবারের মহিলাদের পুরনো কারখানা ভবনের ভিতরে। ঘড়িতে এখন বিকেল 4টে। এবার জুনাগড় ফোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই জুনাগড় ফোর্ট এক্সপ্লোর করলাম। জুনাগড় ফোর্ট টোটাল এক্সপ্লোর করে আমি এখন বেরোলাম। হোটেল থেকে বেরিয়েছিলাম দুপুর 2টো নাগাদ। জুনাগড় ফোর্ট তোমার টোটাল এক্সপ্লোর করতে সময় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। এবার চলে যাবো কর্ণী মাতা মন্দির বাস স্ট্যান্ডের কাছে। শুরুতেই আমি বলেছি আমি দুপুর 2টোয় হোটেল বোমাল থেকে আমি এক্সপ্লোর করতে পেরেছি জুনাগড় ফোর্ট। আমার শিডিউল অনেক টাইট, তাই আমি তাড়াহুড়ো করে জুনাগড় ফোর্টটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করেছি, কারণ এরপরে চলে যেতে হবে কর্ণী মাতা মন্দির। এই স্বল্প সময়ের মধ্যে আমি আমার ব্লগে এমনভাবে জুনাগড় ফোর্টটা তোমাদের জন্য তুলে ধরেছি, যাতে তোমরা যদি একটু হাতে বেশি সময় নিয়ে আসো, পুরো ইতিহাসটা মনে হবে তোমাদের চোখের সামনে ভাসছে। ব্লগটা অতি অবশ্যই দেখবে এবং তারপর জুনাগড় ফোর্টটা এক্সপ্লোর করবে। জুনাগড় ফোর্ট এক্সপ্লোর করে বাস ধরে নিলাম কর্ণী মাতা। ফ্লাইট হলো, ট্রেন হলো, বাস হলো, লোকাল বাস। লোকাল বাস স্ট্যাচু থেকে উঠলাম কর্ণী মাতা মন্দির। করে নামলাম, ঘন্টাখানেক লাগলো। এখন বিকেল 5:30। এখন আমি রয়েছি বিকানির শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে কর্ণী মাতা মন্দিরে। মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো খুলে যাবেন, কোনো পয়সা লাগবে না, যদি ইচ্ছা হয় আপনি পয়সা দিতে পারেন। এই যে সাদা মার্বেলের প্রবেশদ্বারটা, এটা মহারাজা গঙ্গা সিং 1900 শতকে নির্মাণ করেছিল। সারা বিশ্বে এই মন্দির রেড টেম্পল নামে পরিচিত। প্রায় 1500 শতকে কর্ণী মাতার স্মৃতিতে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ইনস্টাগ্রামে বিভিন্ন রিলে দেখেছি এই রেড টেম্পল, ইঁদুরে ছড়াছড়ি, তাই পুরো মন্দিরটা সম্পর্কে আমার খুব আগ্রহ ছিল। ভেতরে গিয়ে পুরো মন্দিরটা দেখবো, একটা জায়গা বাদ দেবো না। লেখা রয়েছে দেখো, মন্দির মে কাবা কা ধ্যান রাখিয়ে পা ঘসিট কে চলে। মানে এই কাবা বলতে ইঁদুরগুলো ধ্যান রাখতে বলেছে এবং পা ঘষে ঘষে চলতে বলেছে। এই হচ্ছে বহু প্রতীক্ষার পর কর্ণী মাতার দর্শন পেলাম। তোমরাও দেখে নাও, এই হচ্ছে মাতা কর্ণী, কর্ণী মাতা। হাঁটার সময় কিন্তু খুব সাবধানে চলতে হবে, কারণ ভুলবশত কোনো ইঁদুরের কোনো ক্ষতি হলে তা অশুভ বলে ধরা হয়। এখানকার প্রচলিত নিয়ম অনুযায়ী যদি দুর্ঘটনাবশত কোনো ইঁদুর মারা যায়, তাহলে কিন্তু তার পরিবর্তে রূপা বা সোনার ইঁদুরের প্রতিমা দান করতে হবে। আমার তো পায়ের ওপর ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ইঁদুরগুলো। শুনেছি নাকি পায়ের ওপর কোনো ইঁদুর চেপে চলে গেলে সেটা আবার শুভ বলে গণ্য করা হয়, কিন্তু কি করে নিজের পায়ে ওঠাবো? ইঁদুর দেখলে তো ভয়ে তরাং করে কেঁপে উঠছি। এটাও এখানে কথিত আছে যে যদি কোনো সাদা ইঁদুর চোখে পড়ে, তাহলে সেটাকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সাদা ইঁদুরের দর্শন সৌভাগ্য এবং মনোবাসনা পূরণের প্রতীক। এখানে প্রায় 25,000 থেকে 30,000 কালো ইঁদুর আছে। এই ইঁদুরগুলোকে বলা হয় কাবা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এরা কর্ণী মাতার বংশধর এবং ভক্তদের পুনর্জন্ম।
তাই এখানে ইঁদুরের পুজো করা হয়, তাদের জন্য দুধ প্রসাদ, আর তারা যে প্রসাদ খায় সেটি ভক্তদের আশীর্বাদ বলে মনে করা হয়। এই হচ্ছে ইঁদুর, প্রায় 25,000-এর বেশি নাকি এখানে ইঁদুর আছে। কর্ণিমাতা মন্দিরে ইঁদুরদের নিয়ে সবচেয়ে প্রচলিত কিংবদন্তিটি আমি এখন তোমাদেরকে শোনাবো। অনেক বছর আগে কর্ণিমাতার সৎপুত্র লক্ষ্মণ কপিল সরোবরের জলে ডুবে মারা যায়। তখন কর্ণিমাতা মৃত্যুর দেবতা যমের কাছে গিয়ে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। যমরাজ জানান লক্ষ্মণ ইতিমধ্যেই পুনর্জন্ম নিয়েছে। তখন কর্ণিমাতা ঘোষণা করেন যে তার বংশের মানুষ আর যমলোকের অধীনে যাবে না। মৃত্যুর পর তারা প্রথমে ইঁদুর কাবা রূপে এই মন্দিরে বাস করবে, তারপর আবার মানুষের রূপে জন্ম নেবে। এই বিশ্বাস থেকেই মন্দিরে হাজার হাজার ইঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাদের খাবার দেওয়া হয়, কেউ তাদের আঘাত করে না, আর তারা মানুষের মাঝেই নির্ভয়ে ঘুরে বেড়ায়। আমি আগে আরেকটা কথা বলেছি, একটা জনপ্রিয় বিশ্বাস হচ্ছে সাদা ইঁদুর দেখা এখানে খুবই শুভ। অনেকে মনে করেন সাদা ইঁদুরের দর্শন সৌভাগ্য এবং কর্ণিমাতার আবির্ভাবের প্রতীক, মানে উনি নিজে এসে দেখা দিয়ে যান। মায়ের দর্শন করে, কাবা দর্শন করে সাদা ইঁদুর দেখতে পেলাম না, যদিও বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন 6:20। দেখি বাসটা কোথায় আছে। এই হচ্ছে কারণী মাতা কা মন্দির। কি সুন্দর উড়ে যাচ্ছে পাখিরা, ওফ কি লাগছে। প্লিজ ইউর শুজ হেয়ার প্লিজ। মাতা কারণী মাতা দর্শন করলাম 6:20। ব্যাক টু মাই হোটেল। ওইখান থেকে বাস ধরবো, বাসে করে আসছি। এদিকটা দেখো, কর্ণিমাতার এই পাশটা দেখো, কত দোকান কত দোকান কত দোকান। দেখো যে কর্ণিমাতা মন্দির এখন 6:30। যে বাসটাতে এসেছিলাম এই যে সেই বাসেই চাপবো। একদম 40 টাকা করে ভাড়া বিকানির থেকে মাতা কা মন্দির। অটো ফটো করার কোনো প্রয়োজন নেই। হোটেল চললাম, 7:45। নেমে পড়বো কিছুক্ষণ পরে। হোটেল ঢোলামারির দিকে। এই হচ্ছে বিকানিরের মেন মার্কেট। এখানে সব কিছু রয়েছে, বিকালাল সুইটস রয়েছে, দারুণ। হচ্ছে বিকানিরের মেন মার্কেট, বিকানির শহরের মেন মার্কেট এটা, বিকালাল সুইটস। Everything that you got to give, baby, show me the light. Wanna go down, stay, kissing your feet, and you think me crazy. Now I wanna go down, stay, kissing your ডাল বাটি চুরমা বিকালাল। চুরমা অসাধারণ। বিকালের ডাল বাটি চুরমা খাবেনি করে। এখন 7:45। এখন যাবো হোটেলে। বাস ছাড়বে সকাল 7:35। 8টা নাগাদ উদয়পুর পৌঁছাবো। এই হচ্ছে পুরন সিং সার্কেল, মেজর পুরন সিং এর স্মৃতির উদ্দেশ্যে এই সার্কেল। বেরিয়েছিলাম দুপুর 2টায়। এসে গেছি আমার হোটেল ঢোলামারু। এখন রাত 8:30। আর 30 মিনিট পর মানে রাত 9টা নাগাদ মিলন ট্রাভেলসের বাস ধরে সারা রাত বাস জার্নি করে চলে যাব উদয়পুর। উদয়পুর পৌঁছানোর এক্সপেক্টেড টাইম হচ্ছে সকাল 7:30। আজকে সকালেই চেক ইন করেছি, কিন্তু কিছু তো করার নেই। আজকে তাড়াতাড়ি টাইট শিডিউল। এই 9টার মধ্যে চেক আউট করে বেরিয়ে যাবো।
উদয়পুরের উদ্দেশ্যে। হোটেল ঢোলামারু চেক আউট করে রাত 9টায় উঠে পড়েছি মিলন ট্রাভেলসের বাসে। আজ 9/3/2026। এসি স্লিপার বাস, আপার বার্থ এবং লোয়ার বার্থ দু ধরনের বার্থ আছে। আমি লোয়ার বার্থটা বেশি প্রেফার করি। লোয়ার বার্থ বুক করেছি, ভাড়া পড়েছে 1000 টাকা। কাল মানে 10/3/2026 সকাল 7:30 নাগাদ পৌঁছে যাব উদয়পুর। উদয়পুরে কাল স্টে করবো আরটিডিসি হোটেল কেজরিতে। কাল পুরো উদয়পুর এক্সপ্লোর করবো, তোমাদের সাথে শেয়ার করবো। চোখ রাখো আমার পরবর্তী উদয়পুর ব্লগে।